ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নতুন আরেকটা লোভনীয় রেসিপি নিয়ে হাজির হলাম। তাই এই ঈদুল আজহা উপলক্ষে সবার ঘরেই গরুর গোশত, কাশের গোশত রয়েছে। আপনারা চাইলেও আমার এই রেসিপিটা ফলো করে এই কালো বোনাটা তৈরি করে নিতে পারেন ঘরেই। এটা লোভনীয়, সবারই প্রিয় একটা রেসিপি। আর এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে কিছু আমাকে মশলা নিতে হয়েছে। সেখানে নিয়েছি সামান্য জয়শ্রী, জয়ফল, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ, কয়েকটা লবঙ্গ, 1 চা চামচ রাঁধুনি মশলা, কয়েকটা দারচিনি, 1 চা চামচ ধনে, কয়েক 4-5টা এলাচ এবং 1 চা চামচ মৌরি। এবার এগুলোকে একটু সামান্য গরম করে আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচের মতো আদা পেস্ট করে নিয়েছি সামান্য পেঁয়াজ পেস্ট করে এবং রসুন পেস্ট করে। একটা বড় সাইজের তেজপাতাকে আমি কেটে টুকরো টুকরো করে নিলাম। এবার একটা মোটা তলানিযুক্ত ননস্টিক কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরুর গোশতটা ধুয়ে রাখা। এখানে আমি 1.5 কেজির মতো গোশত নিয়েছি। আর যে পরিমাণ মশলা নিয়েছি 1.5 কেজি গোশতের পরিমাণ, আপনারা গোশতের পরিমাপ অনুযায়ী মশলাকে কম বেশি করে নিয়ে নেবেন। এখানে হাড়, চর্বি, গোশত সব কিছু মিলিয়ে নিয়েছি। আর কালো বোনার জন্য হাড় চর্বিযুক্ত সকল গোশতই থাকা চাই। এবার পেঁয়াজ, রসুন এবং আদা পেস্টটুকু দিয়ে দিচ্ছি। তেজপাতা কুচিটুকু আমি দিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়ো। এটা মূলত ঝালের জন্য, আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণ মরিচ দিবেন। আর দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর আস্ত কয়টা পেঁয়াজ কিউব করে কেটে রাখা দিয়ে দিচ্ছি। একটা টমেটো সসের প্যাকেট, আর এটা খুবই প্রয়োজনীয় টমেটো সসটা কালো বোনার ক্ষেত্রে, এতে রঙটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি কুচি করে, এটাকে বেরেস্তা করে নিব। বেরেস্তা করে নিয়েছি। এ পর্যায়ে আমি গোশতের মধ্যে পেঁয়াজ বেরেস্তাটুকু দিয়ে দিচ্ছি। বেরেস্তাটাও কালো বোনার জন্য খুবই দরকারি। আর কিভাবে পেঁয়াজ বেরেস্তা করতে হয় আমার আরেকটা ভিডিও রয়েছে, সেই ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন পারফেক্টলি পেঁয়াজ বেরেস্তার জন্য। এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। এটাকে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আর কালো বোনার জন্য এই কাজটা হচ্ছে প্রধান। খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে, খুব ভালোভাবে মাখতে হবে যেন প্রত্যেকটা গোশতের টুকরোর গায়ে গায়ে মশলাটা পৌঁছে যায়। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, প্রয়োজনে 2 হাত দ্বারা। এবার আমি আদা এবং পেঁয়াজ রসুন পেস্ট করে রাখার পর যে দই রেখেছিলাম পাটাটা, সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে গোশতটাকে ম্যারিনেট করতে হবে, মাখিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তার পর অবশিষ্ট যে তেলটা ছিল আমি সেই তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরও আবারও আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন আমার এই তেলটা গোশতের গায়ে গায়ে পৌঁছে যায়। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এটাই হচ্ছে কালো বোনার প্রধান কাজ। কালো বোনাটা সবারই প্রিয়। আর এটা আমরা অনেক সময় অনেক দামি রেস্টুরেন্ট, নামি দামি হোটেল রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি খুব হাই দামে। আমরা এভাবেই ঘরেই তৈরি করে নিতে পারি যদি রেস্টুরেন্টের স্টাইলে অল্প উপকরণে ঘরে থাকা মশলা দিয়ে, তাহলে আমরা কেন রেস্টুরেন্ট থেকে কিনে খাবো। আমি হাতে লেগে থাকা মশলাটা এভাবেই দিয়ে দিচ্ছি। এবার আমি ডেকে রাখবো পুরো 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম
গোস্তটা দেখতে পাচ্ছেন এখন প্রায় বলক চলে আসছে। আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে দেব। একটা হাতলের সাহায্যে আমি গোস্তটাকে ওলট পালট করে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ এবং আদা রসুন পেস্ট করার পর অবশিষ্ট যে পানিটা দিয়েছিলাম, এই পানিটা দিয়ে আমার গোস্তটা সিদ্ধ হয়ে যাবে। আপনারা যদি মনে করেন যে গোস্তটা সিদ্ধ হতে আরও পানির দরকার, সেই ক্ষেত্রে একটু গরম পানি দিয়ে দিতে পারেন। অল্প অল্প করে গরম পানি দিবেন, তাহলে গোস্তটা সিদ্ধ হয়ে যাবে। আর প্রায় কেউ চাইলে প্রেসার কুকারেও গোস্ত সিদ্ধ করে নিতে পারেন। তবে কালো বোনার জন্য এভাবেই সিদ্ধ করে নেওয়াই বেটার প্রেসার কুকারের চেয়ে। আমি আবারও রেখে দিয়েছি। এভাবেই কিছুক্ষণ পর পর আমি নেড়ে ছেড়ে উল্টিয়ে পাল্টিয়ে গোস্তটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। গোস্ত থেকে অনেকখানি পানি উঠে আসছে, আর আমি সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম। এটা দিয়ে আমার গোস্তটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমি আবারও কিছু সময়ের জন্য ঢেকে দেব। গোস্তটা সিদ্ধ হতে প্রায় আমার 40 থেকে 45 মিনিট সময় লেগেছে। যেহেতু আমি প্রেসার কুকারে সিদ্ধ করিনি, তাই আমার এতটা সময় লেগে গেছে সিদ্ধ হতে। দেখতেই পাচ্ছেন এখনই দেখতেই কতটা লোভনীয় ও সুন্দর দেখাচ্ছে। আমি আবারও একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর আমি ঢাকনাটা খুলে গোস্তটাকে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি একটু দেখে নিলাম গোস্তটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। এ পর্যায়ে আমি তৈরি করে রাখা মশলাটা, প্রথমে যে আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম কালো বোনার জন্য, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা অবশ্যই গোস্তটা সিদ্ধ হওয়ার পর এবং যখন কমে আসতে শুরু করবে গোস্তের পানি, তখনই দিতে হবে। আমি সেই সময়ই দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আর আমি ডেকে দেব না, যেহেতু আমার গোস্তটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এভাবেই বারবার নেড়ে ছেড়ে দেবো, উল্টিয়ে পাল্টিয়ে দেবো। আর এই কাজটা অবশ্যই মোটা তলানিযুক্ত হাঁড়ি পাতিলে করতে হবে। বারবার আমি এভাবেই নেড়ে ছেড়ে দিচ্ছি, যেন নিচ থেকে পুড়ে না যায়। কালো ভুনা তো কালো বোনাই, এটা বাঁচতে বাঁচতেই কালো হবে, কিন্তু এটা পুড়ে যাবে না। অর্থাৎ গোস্তটা পুড়ে বোনা হবে না। যখন আমার ঝোলটা কমে আসছে, তখনই আমি একটা কড়াই নিয়ে নিলাম, সেখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে, দিয়ে দিচ্ছি সরিষার তেল। এটা মূলত কালো বোনাটাকে বাগার দেওয়ার জন্য। এবার আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে ব্রাউন কালার করে ভেজে নেব। আর এটাই হচ্ছে লাস্ট এবং প্রধান কাজ কালো বোনার জন্য। অবশ্যই সেটা সরিষার তেল দিয়ে করতে হবে, তাহলেই গোস্তটা কালো হবে। যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে, আমি গোস্ত থেকে কিছুটা গোস্ত বাগারে দিয়ে দিলাম। সামান্য ঝোল দিয়ে আমি ডেকে দিয়েছি। আর এটাই হচ্ছে মূলত বাগার দেওয়ার সিস্টেম। এবার আমি সেই বাগার দেওয়া গোস্তটাই পুরো গোস্তের মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে ওই বাগারটা পেঁয়াজ এবং তেলটা গোস্তের মধ্যে ঢেলে দিতে পারেন, তবে এটাই হচ্ছে মূলত নিয়ম। এভাবে বাগার দিলে সুস্বাদু হয়ে থাকে অনেক। আর এই সিস্টেমে আমি বাগার দিয়ে থাকি। এবার পুরো গোস্তের মধ্যে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি বাগার দেওয়া পেঁয়াজ তেলটাকে। দেখতে পাচ্ছেন এই অবস্থাতে গোস্তটা খাইতে অনেক সুস্বাদু হয়, এভাবেও খাওয়া যায়। এটা হচ্ছে মূলত ভুনা বা কষানো বলে। এই অবস্থাতেই গোস্ত খাওয়া যায়। তবে আমি গোস্তটাকে কালো করার জন্য আরও কিছু সময় নেড়ে ছেড়ে ভেজে নেব। আর এটা বারবার অনবরত নাড়তে হবে। এবার একটু লেবু চিপে দিয়ে দিচ্ছি, লেবুর রস। এটা মূলত আমার গোস্তটাকে একটু দ্রুত কালার এনে দেবে, ব্ল্যাক করে দেবে। লেবুর রসটাকে গোস্তের সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। আর অনবরত নাড়তে হবে। আর এই কাজটা বাগারের পরে
মোটা তলানিযুক্ত পাতিলে করতে হবে। আমি ননস্টিক কড়াই নিয়েছি, আর এই ননস্টিক কড়াইয়ের মধ্যে আমি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে যখন গায়ে গায়ে মশলাটা লেগে আসছে, কষানি হয়ে গেছে, চুলার আঁচটাকে আরও একটু কমিয়ে কিছুক্ষণ আমি জাল করে নিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন আমার কালো ভুনাটা অনেকটাই কালার চলে আসছে। এভাবে অল্প আছে বারবার নেড়ে ছেড়ে জাল করে নিতে হবে, তাহলেই কালো ভুনার পারফেক্ট কালারটা চলে আসবে। আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে চুলা থেকে নামিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন আরও অনেকটা কালার চলে আসছে। এই অবস্থায় আমি আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি এখন আর চুলায় জাল করব না। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু পুড়ে নাই, গোশতটাও পুড়ে যায় নাই। আমি এই অবস্থায় ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব, এতেই আমার গোশতের পারফেক্ট কালারটা চলে আসবে। আর আপনারা যারা আমার এই রেসিপিটাকে ফলো করে কালো ভুনা তৈরি করতে চান, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই পারফেক্টলি কালো ভুনার রেসিপি পেয়ে যাবেন। আমি কিছুক্ষণ পর একটু পরিবেশন করে নিলাম। তা বাটিতে আসলে এক জায়গায় নিব তো কালো ভুনাটা, তাই আমি বাটিতে নিয়ে নিচ্ছি। সার্ভ করে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং আকর্ষণীয় দেখাচ্ছে। একটা পারফেক্টলি কালো ভুনা রেসিপি তৈরি করতে হলে আমার এই ভিডিওটাকে ফলো করুন। আল্লাহ হাফেজ।